সোনাগাছি 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 আসলে যৌনকর্মীদের একটা পরিবার এবং একটা ফ্যামিলি এবং আমাদের একটা অফিস। হ্যালো বন্ধুরা, আমি আকাশ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা ভিডিও আমার সামনে চলে আসে। জোশ টক নামক একটা পেজতে এই ভিডিওটা ছাড়া হয়েছিল। তো ভিডিওটার থাম্বনেল আর ক্যাপশন দেখে আমি ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্টেড হয়ে পড়ি। ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে ভারতীর লড়াই ভাগলপুর থেকে সোনাগাছি। তো ক্যাপশনটা দেখে আমি আরও ইন্টারেস্টেড অনেক হয়ে পড়ি। যে এখানে বলা হয়েছিল ক্যাপশনে, সমাজ তাকে বাধ্য করেছিল সোনাগাছির অন্ধকার গলিতে হারিয়ে যেতে, কিন্তু তিনি হারিয়ে যাননি। নিজের অদম্য লড়াই লড়ে ফিরে এসেছেন সমাজের মূল স্রোতে। কীভাবে ভারতীদের সেই গল্প জোশ টক বাংলার মঞ্চে। যখন আমি ক্যাপশনটা পড়লাম তখন আমি ভাবলাম সত্যি সমাজের কারণে হয়তো এই ভারতী নামক ভদ্র মহিলার জীবনটা হয়তো শেষ হয়ে গেছে। তো এই জন্য আমি আরও ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্টেড হয়ে পড়ি। তোমরা সবাই ভিডিওটা দেখো, শেষ অবধি না দেখলে কিছুই বুঝতে পারবে না। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নমস্কার, আমার নাম ভারতী দে। আমার ছোটোবেলা দিয়ে খুব ইচ্ছা ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো এবং নিজে রোজগার করব, কারোর অধীনে থাকবো না। কিন্তু এইরকম চিন্তাভাবনার মধ্যে পড়াশুনো করতে করতে হঠাৎ ক্লাস 7 থেকে যখন 8-এ উঠি তখন আমার বাবা মারা যান। তো আমি এখানে এই ভারতী নামক ভদ্র মহিলাকে একটু চুপ করাবো। কারণ হচ্ছে তিনি বললেন যে যখন তিনি ক্লাস 7 থেকে 8-এ ওঠেন তখন তেনার বাবা মারা যায়। তার মানে তখন তেনার বয়স কত হবে? 12 বছর বয়স। তিনি এটাও বলেছেন যে তেনার ছোটোবেলা থেকেই ইচ্ছে যে কারো অধীনে তিনি থাকবেন না। তার মানে যদি ক্লাস 7-8-এ তার বাবা মারা যায়, তাহলে তখন তেনার বয়স হচ্ছে, যখন ইনি এই কথাটা ভেবেছিলেন যে তিনি কারো অধীনে থাকবেন না, তখন তেনার বয়স হয়তো 10-11 হবে। তো একটা 10-11 বছর বয়সের বাচ্চার মাথায় এটা কখনোই আসবে না যে কারো অধীনে থাকার ব্যাপারটা নিয়ে। তো এটা তিনি একদমই মিথ্যা কথা বললেন। আর আমরাও স্টুডেন্ট ছিলাম, আমরাও যখন 10-11 বছরে ক্লাস 5-6-7-এ পড়তাম তখন আমাদের মাথায় কী চিন্তা ভাবনা থাকতো তখন আমরা সেটা ভালো করে জানি। যারা যারা স্টুডেন্ট ছিল, সেটা আমি হোক, আমার বাবা মা হোক, বা আদার্স যে সমস্ত মানুষজন আছে সমাজে যারা পড়াশোনা করছে ওই ছোটো ক্লাসে, তারা জানে যে ওই ক্লাসে আমাদের চিন্তা ভাবনা কী থাকে। তো এত বড় মিথ্যাটা না বলাই উচিত ছিল। বাবা মারা যাওয়ার পরে মানে ক্লাস 8-এর বইপত্র নিয়ে একটা বছর পড়লাম। তারপর থেকে আমার দাদাদের পুরো ইচ্ছাই ছিল যে আর পড়াশুনো করতে হবে না, তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছাই ছিল না বিয়ে করব বা কারোর অধীনে থাকবো। তো এখানে তিনি যেটা বললেন ক্লাস 8-এ তেনার দাদারা তাকে বিয়ে দিতে চাইছিলেন। তো এটা সত্যি আমাদের পশ্চিমবঙ্গের একটা খারাপ দিক, যেখানে কম বয়সে বিয়ে দেওয়া হয়। জানি না এটা সত্যি কিনা। তিনি যেটা বললেন তার ফ্যামিলির বিরুদ্ধে যেসব অ্যালিগেশন লাগালেন। দ্বিতীয়ত তিনি একটা কথা বললেন, বিয়ে করা মানে কারো অধীনে চলে যাওয়া। আমরা জানি যে বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন, ঠিক আছে? যে একটা মানুষের আসল জীবন শুরু হয় তার বিয়ের পরেই। পৃথিবীতে একটা বিয়ে, এই বন্ধনটা আসে যেটা চিরকাল চলে যাচ্ছে, যেটাকে আমরা মানি, যেটাকে আমরা সব ধর্মের মানুষেরাই ভালোবাসি, যে বন্ধনটাকে। তো তিনি বারবার বলতেছেন যে বিয়ে মানে কারো অধীনে যাওয়া। তো তেনাকে আমি এটাই বল যে সেই সমস্ত মানুষদের জন্য সোনাগাছিই ঠিক আছে। কথাটা খারাপ লাগলেও কথাটা সত্যি। তার জন্য আমি ক্লাস 9-এ যখন উঠলাম তখন আমার বড় দাদারা বই খাতা কিছুই কিনে দিল না এবং স্কুল থেকে পুরো ড্রপ আউট হয়ে গেলাম। স্কুল থেকে আমি আর স্কুল করতে পারলাম না। তখন আমি কি করলাম যে আমার বান্ধবীর বই চেয়ে নিয়ে পড়ে আমি 9-10 দু বছর ঘরে বসে পড়ে আমি প্রাইভেটে পরীক্ষা দিলাম মাধ্যমিক। এবং পরীক্ষা দিলাম মানে কি, পরীক্ষা যে দিতে যাব তার একটা মানে প্রাইভেটে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাটা ফি দিতে হবে, সেটাও মানে বাড়ির থেকে দিল না। কিন্তু আমার বাড়িতে কোনো জিনিসের অভাব ছিল না, আজও নেই, কালও ছিল না, কিন্তু দাদারা আসলে দেবে না। তো তখন আমি কি করলাম, আমাদের বছরের চাল করা থাকে, সেই বস্তার মধ্যে থেকে চাল বের করে চুরি করে বিক্রি করলাম। আমার একটা পিসি ওটা সাহায্য করেছিল। সেই চাল বিক্রি করে আমি পরীক্ষা দেওয়ার ফিস জোগাড় করে জমা দিলাম এবং আলটিমেট পরীক্ষা দিলাম। কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আমি ভাবলাম যে এখন রেজাল্টটা হতে 3 মাস বাকি। এই 3 মাস যদি ঘরে বসে থাকি আবার সেই বিয়ে একটা ঝামেলা। তার জন্য আমি আনন্দবাজার পেপারে হঠাৎ দেখলাম যে বাগুইহাটি কলেজ পাড়া স্কুল থেকে ওই নিচ্ছে মানে কসমেটিক সেলস গার্ল। আমি কোনো দিকে না তাকিয়ে ওই সেলস গার্লের কাজের জন্য বেরিয়ে গেলাম, যোগাযোগ করলাম সেখানে এবং ঠিক তার 2 দিন পরেই ভাগলপুরে আমি চলে গেলাম। কিন্তু ওইটার ব্যাপার ছিল যে একটা জায়গায় 3 মাস করে করে অল্টারনেট হতো, বিক্রি হতো, কসমেটিক্স বিক্রি হতো, ভাগলপুর থেকে পাটনা, পাটনা থেকে কানপুর, এরকম। কিন্তু যখন এটা বিক্রি করতাম তখন শুধু মনে মনে ভাবতাম কবে আমার রেজাল্ট আউট হবে আর কবে বাড়ি থেকে খবর হবে পাস করলাম না ফেল করলাম। হয়তো পাস করলে দাদারা হয়তো বলতে পারে যে পাস করেছে বা যদি কলেজে পড়ে বা কিছু হয়।
তো খারাপও লাগতো, কেন লোকে বলতো এই আলতাবালি সিঁদুর বালি, তখন বয়সটাও খুব কম, আলতাবালি সিঁদুর বালি বলতো, আমার খুব রাগও হতো যেরকম করে ডাকছে আমাকে, কিন্তু উপায় নেই, কেন বাড়িতে আমি যাব না। তো হঠাৎ এরকম করতে করতে 3 মাস হয়ে গেল এবং রেজাল্ট আউট হলো, বাড়ির থেকে একটা পোস্ট কার্ডে চিঠি গেল যে তুই পাস করেছিস। তো এত কিছুর পরে সেকেন্ড ডিভিশনে পাস করলাম, তারপরেও দাদাদের কোনো হেলদোল নেই এবং কোনো কিছুই নেই। আমি আরও মানে ভীষণ রেগে গেলাম বা খুব খারাপ লাগলো যে এত কিছু করে আমি পরীক্ষা দিলাম, পাস করলাম, তাও সেকেন্ড ডিভিশনে, তারপরেও আমার দাদারা কিছু একটা মনে করলো না, সত্যি ওকে বাড়িতে ডেকে নিই বা কিছু, ওর জিতটা এত আছে তাহলে সেটাই আমরা দেখি। তিনি এখানে বললেন যে তেনার দাদারা তাকে বই খাতা কিনে দেননি। তো ঠিক আছে, মানলাম একটা জায়গায় যে হ্যাঁ বই খাতা কিনে দেয়নি। তো আমরা যে রকম ফ্যামিলি থেকে বিলংস করি, আমাদের ফ্যামিলি চাইলে আমাদের অনেক ক্ষেত্রে আটকাতে পারে। তবে তিনি অনেক সাহসী, তিনি কোনো কিছুতে ভয় পাননি, কোনো কিছুতে আটকাতে পারেননি। তার ফ্যামিলি তাকে বই খাতা কিনে দেয়নি, কিন্তু তার পড়াশোনা আটকাতে পারেনি। ব্যাপারটার মধ্যে কোথাও যেন একটু লজিক খুঁজে পেলাম না। আর স্টোরিটা এমনভাবে শোনালেন যে স্টোরিটা শুনে মনে হলো যে এটা কোনো ফিল্মি দুনিয়ায় আছি আমরা, ফিল্মি দুনিয়া থেকে একটা গল্প শুনতেছি, একটা স্ক্রিপ্ট, ঠিক আছে। এবার বললেন তিনি যে টিউশনের ফি, পরীক্ষাটা ছিল টিউশনের ফি দিতে পারেননি, অথচ তেনার ফ্যামিলিতে সব কিছু রয়েছে। তো আমি তেনার এখানেও একটা ভুল ধরবো। তারপরে আবার তিনি এখানে বললেন যে তারপরে তিনি পাস করলেন, রেজাল্ট দিল, সেকেন্ড ডিভিশন নিয়ে পাস করলেন, ঠিক আছে। তো টিউশনের পরীক্ষা দিয়ে, আচ্ছা, তারপরে আর একটা স্টোরি শোনালেন যে চাল চুরি করে তারপর পরীক্ষা দিলেন। তো টিউশনের ফি দিল, ঠিক আছে, চাল চুরি করে, আবার টিউশনে পরীক্ষা দিল, আবার কীভাবে ও পাস করলো, আবার কিভাবে টিউশনে পরীক্ষা দিয়ে পাস করা যায়, তবু আবার সেকেন্ড ডিভিশন নিয়ে। তার মানে মাথায় যেটা আছে সেটাই বলে দিতেছি, কোনো লজিক নেই, কোনো কিছু নেই, আমি মুখে যা আসলো তাই বললাম, এরকম। মানে এটা তো একটা স্ক্রিপ্ট হয়ে গেল না, যে একটা ফ্যামিলি তার বই খাতা, হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলি খারাপ হতেই পারে, তুমি এত সাহসী, তুমি এত বাহাদুর, তুমি সব কিছু করতে পারতেছো, কিন্তু প্রশাসনের হেল্প নিতে পারতেছো না, আইনের ব্যবস্থায় আসতে পারতেছো না। তো আমি একটা কথাই বলবো, হয়তো তুমি তোমার ফ্যামিলির নামে, আচ্ছা তোমার ফ্যামিলি তোমাকে কাজ করতে দিয়েছে, বাড়ির থেকে বেরিয়ে তুমি এত কিছু করছো, এইখানে কাজ করছো, ওইখানে কাজ করছো, সব কিছু যদি দিয়েছে, হয়তো এখানে তুমি মিথ্যা বলতেছো এইটা যে তোমার ফ্যামিলি গরিব ছিল, হয়তো তুমি বলতেছো ধনী ছিল, সব কিছুই ছিল, তারপরেও দেয়নি। আর না হলে এটা বলতেছো যে তোমার তোমার পোষাইতো না তোমার ফ্যামিলির সঙ্গে, অর্থাৎ তোমার ফ্যামিলি যদি তোমার ভালোটা চাইতো না, তখনও তোমার মনে হয় যে তোমার তারা ক্ষতি চাইতেছে। কারণ ফ্যামিলি তো ওরকম হতেই পারে না যে একটা মেয়ে, একটা ইয়ং মেয়ে কাজ করতেছে, এইখানে যাইতেছে ওইখানে যাইতে না, কোনো ফ্যামিলি একটা মান সম্মান, একটা প্রেস্টিজের ব্যাপার আছে, ফ্যামিলি এরকম হতেই পারে না, আমি বিশ্বাস করি না এটা। কিন্তু তাতে আরও আমার রাগ হয়ে গেল। তখন আমি ওই সেলসম্যানের কাজ করতে আর ভালো লাগছে না, ছেড়ে দিয়ে চলে এলাম। এসে যে স্কুলে আমি পড়াশুনো করতাম, নৈহাটি গরিবা স্কুল, সেই স্কুলে আমি একটা বাদাম বিক্রি করতো দাদু, সেই দাদুকে বললাম দাদু আমাকে একটা ঘর দেখে দেবে, আমি আলাদা থাকবো। দাদু বললো কেন রে, তুই কি আলাদা থাকবে এই বয়সে, তোকে কে ঘর দেবে, তুই বাড়ি চলে যা। আমি বললাম যে না, বাড়ি যাব না। বললো কেন বাড়ি যাবি না, দাদুকে ডিটেলস বললাম। বলার পরে দাদু একটা ঘর ঠিক করে দিল, কিন্তু যে বাড়িটা আমাকে, যে ঘরটা মানে একটা বাড়ি আর ভাড়া বাড়ি, কিন্তু একটা রুম ঠিক করে দিল, কিন্তু সেই রুমের যে বাড়িয়ালি ছিল সে একজন চন্দননগরের সেক্স ওয়ার্কার ছিল। তখন এসব সেক্স ওয়ার্কার কি হ্যান ত্যান এসব জানতাম না। তিনি সব কিছুই জানেন, আবার সেক্স ওয়ার্কার কি সেটাই জানেন না। হ্যাঁ, একটা মেয়ে যে সবার বিরুদ্ধে গিয়ে এত কিছু করতেছে, সে নিজে সার্ভাইভ করার জন্য এত কিছু করতেছে, কিন্তু সে জানে না যে সেক্স ওয়ার্কার কি। আর একটা কথা, তুমি না হয় জানো না যে সেক্স ওয়ার্কার কি, কিন্তু যে দাদুরে তোমার রুম ঠিক করে দিয়েছিলেন তিনিও কি জানেন না সেক্স ওয়ার্কার কি? তা যাই হোক, সেখানে ভাড়া ছিলাম। ভাড়া থাকতে থাকতে ওখানে প্লাস্টিকে মুড়ে আচার বিক্রি হয়, এমনি করে লজেন্সের মতো, সেটা বানাতে শুরু করলাম। সিগারেটের মধ্যে একটা আচার ভরে বিক্রি হয়, সেটাও বানাতে শুরু করলাম এবং কিছু ছেলে মেয়ে পড়াতে শুরু করলাম, কিন্তু তাতে খুব একটা পয়সা নেই। তা সেইটা করতে করতে আমি ভাবলাম যে কিছু একটা করব, তখন রেড ক্রসে নার্সিংয়ের ফার্স্ট এড ক্লাস শুরু করলাম, কিন্তু শেষ পর্যন্ত পয়সার অভাবে সেটাও আমি শেষ করতে পারলাম না। তো এরকম করতে করতে 4-5 বছর কেটে গেল। তারপর আমি ওই বাড়িয়ালিকে বললাম যে মাসি তুমি যদি আর কোনো কাজ থাকে তুমি আমাকে বলো না, আর কি করা যায়। তো বলছে দেখ, লোকের বাড়ি কাজও তুই করতে পারবি না, তোর দ্বারা এসব হবে না, তাহলে একটা জায়গায় তোকে আমি নিতে পারি, তুই কি যাবি? আমি বললাম হ্যাঁ যাবো, কিন্তু কি কাজ? তখনও আমাকে সব বুঝিয়ে বললো এই কাজ। আমি তখন দেখলাম যে কাজই হোক, পরিষ্কার হলো যে আমি, মোট কথা হলো যে বাড়িতে যাব না, তাহলে আমি যে কোনো কাজ হোক আমি করব। তখন আমি চলে এলাম এই ডিটেলস এরিয়াতে।
নোংরামি কোন সীমায় চলে আসলে মানুষ এই সমস্ত কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে। ভিডিওটা দেখে হয়তো আমি ভালো করে এক্সপ্লেন করতে পারলাম না, কারণ আমি ভিডিওটা এক্সপ্লেন করলে হয়তো আরও টাইম লাগতো, আমাকে ভিডিওটা নিয়ে একটু প্রিপারেশন করতে লাগতো। কিন্তু আমি জাস্ট ভিডিওটা দেখলাম আর তৎক্ষণাৎ রিপ্লাই করলাম, কারণ আমার ভিডিওটা দেখে গা জ্বলে যাওয়ার মতো অবস্থা। যে একটা ফ্যামিলি যে মেয়েটাকে বিয়ে দিতে চাইলো, তিনি কি ভাবলো যে না আমি কারো অধীনে থাকবো না। যে ফ্যামিলিটা তার ভালো করতে চাইলো, তিনি সেই ফ্যামিলিটাকে খারাপ বানাইলো। তারপরে নিজে মানুষ গল্প তখনই শোনায় যখন এত কিছু করে না মানুষ সাকসেসে লাভ করে। তিনি পড়াশোনা করতে পারলো না, এতক্ষণে কাজের মাসিটা ঠিক বাড়িওয়ালা মাসিটা ঠিক বুঝেছে যে তোর দ্বারাই কিছু হবে না, তোর দ্বারা তো পড়াশোনা হলো না, তোর দ্বারা মানুষের বাড়িতে কাজ করা হবে না, তুই সোনাগাছিতেই চলে আয়, ওয়েলকাম টু সোনাগাছি। তো এত কিছু করে কী লাভ হলো যদি তুমি বললে কারো অধীনে। এখন তো না হোক তোমার জন্য 1000 জন এসে শুয়েছে, 1000 জন এসে থাকে, তো তারা কি তোমাকে কোন নজরে দেখে? তো তুমি যদি আজকে কারো বউ হইতে, তাহলে একটা সম্মান পাইতে, একটা রেসপেক্ট, একটা সমাজে একটা বউয়ের যে সম্মান, সেই সম্মানটা তো তুমি পেলে না। এবার তুমি যদি তোমার সাকসেসের গল্প তুমি তখনই শোনাইতে না, এখানে সমাজের কি হাত? তুমি নিজের কপাল নিজেই খারাপ করেছে, বলে না নিজের কপালে নিজেই কুড়ুল মালা। তো তুমি হচ্ছে সেই রকম মেন্টালিটির মানুষ যে নিজের কপাল নিজেই খারাপ করেছে। মানে ক্যাপশনটা দেওয়া ছিল যে সমাজ সমাজ সমাজ, সমাজের কিছুই নেই এখানে। হ্যাঁ, তোমার বাড়ির লোকেরও কিছু নেই, তোমার বাড়ির লোকও তোমার ভালো চাইছে, তুমি নিজের ভালোটা বোঝোনি, তাই আজকে তুমি সোনাগাছিতে। আর একটা কথা বলবো শেষে, যে বিয়ে করে যদি কারো অধীনে থাকতে হয়, এবার অধীনে থাকার পরে সেটা যদি নিজের জন্য ভালো হয় তো ওটাই ভালো, ঠিক আছে? নিজের ভালোটা নিজে করতে গিয়ে এমনটা হয়ে যায় না যে নিজের খারাপটাই করে বসলাম, যেটা হয়েছে আপনার সাথে। তো ভিডিওটা বানানোর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি এরকম একটা পডকাস্ট করছেন, যার ফলে আমি ভিডিওটা দেখছি, তো দেখার ফলে আমার যেরকম অনুভূতি হয়েছে আমি সেরকম করে এক্সপ্লেন করছি। তো ভিডিওটা সবার ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। আর একটা কথা, যে নিজের ভালোটা সবাই বুঝুন, নিজের জন্য যেটা ভালো সেটাই করুন। এই বলেই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।